তো আমাদের সবারই পার্টস অফ স্পিচ নিয়ে অনেক দুর্বলতা থাকে, যে পার্টস অফ স্পিচ চিনতে পারি না, যে একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ কোনগুলো সেগুলো অনেকেই চিনতে পারি না, যে কোন শব্দ কোন পার্টস অফ স্পিচের পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত। তো সেই নিয়ে এই ভিডিওটা দেখলে আমার বিশ্বাস যে আপনি পার্টস অফ স্পিচ নিয়ে যত দুর্বলতা আছে সবগুলো কাটিয়ে তুলতে পারবেন। যেমন প্রথমেই পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলি। পার্টস অফ স্পিচ কি? এটি হলো শব্দের এক একটা অংশ, যে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে যে শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। যেমন একটা সেন্টেন্স যদি কল্পনা করি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে এখানে ঢাকা একটা শব্দ, অ্যান্ড ইজ একটা শব্দ, ক্যাপিটাল একটা শব্দ, এবং বাংলাদেশও একটা পার্টস অফ স্পিচেরই অন্তর্ভুক্ত একটা শব্দ, এবং প্রত্যেকটারই অর্থ রয়েছে। সেক্ষেত্রে এই প্রত্যেকটাই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। যেমন পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা নিয়ে কথা বলি। পার্টস অফ স্পিচ হলো মূলত 8 প্রকার হয়। প্রথমটা হলো নাউন, যেটাকে আমরা বাংলায় বিশেষ্য বলে থাকি। প্রোনাউন হলো সর্বনাম, এবং অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। ভার্ব হলো ক্রিয়া, অ্যাডভার্ব হলো ভাব বিশেষণ, এবং প্রিপোজিশন হলো পদান্বয়ী অব্যয়। এবং 7 নম্বরে রয়েছে কনজাংশন, যেটি হলো সমুচ্চয়ী অব্যয়। এবং 8 নম্বরে রয়েছে ইন্টারজেকশন, যেটা আবেগসূচক অব্যয়। তো এই 8টা ভাগে পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়। এবং পার্টস অফ স্পিচে যারা বাংলা ব্যাকরণ পাই তারা বলতে পারবেন যে পদ যাকে বলে, পদের প্রকারভেদ সেগুলো কিন্তু সেমই প্রায় ইংরেজি গ্রামারের সাথে। তো পার্টস অফ স্পিচ চেনার কতগুলো টেকনিক রয়েছে বা নিয়ম রয়েছে, যেগুলো গ্রামার বইয়ে আপনি পাবেন না, এবং গ্রামার বই দেখে যদি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা অংশ চিনতে যান তখন দেখবেন যে অনেক বড় বড় ব্যাখ্যা দেওয়া আছে। তো সেখান থেকে আমি শর্টকাটে কিভাবে পার্টস অফ স্পিচ প্রথম দেখাতেই চিনতে পারবেন সেটা নিয়ে কতগুলো নিয়ম লিখেছি। সেগুলো হলো, যেমন যদি নাউন হয়ে থাকে, নাউন হতে গেলে দেখবেন যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাই হলো নাউন। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এখন দেখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা হলো একটা রাজধানীর নাম, কিন্তু এটা হলো নাউন, মানে কোনো কিছু নাম বোঝালে সেটা হবে নাউন। যেমন রহিম, করিম, এরপর হলো বিভিন্ন পাহাড়ের নাম যেমন মাউন্ট এভারেস্ট। নদীর নাম যেমন বঙ্গোপসাগর, সাগরের নাম হলো বঙ্গোপসাগর, নদী হলো পদ্মা, মেঘনা, যমুনা। এরকম কোনো কিছু নাম বোঝালেই সেটা ধরে নিতে হবে যে সেটা নাউন অন্তর্ভুক্ত। এরপর হলো প্রোনাউন। প্রোনাউন হলো যে নাউনের পরিবর্তে যাই বসে তাই হলো প্রোনাউন। এবং এগুলো হলো যেমন হি, শি, দেম, উই, এগুলো হলো প্রোনাউন। যেমন প্রোনাউনের একটা উদাহরণ যদি দিই তাহলে হি গোজ টু স্কুল। এখানে হি হলো প্রোনাউন। যেমন করিম, করিমের পরিবর্তে এখানে হি বসেছে। যখন বড় সেন্টেন্স বা প্যারাগ্রাফ তৈরি করি তখন দেখা যাবে যে একই নাম যদি বারবার ব্যবহার করা হয় তখন একটা অন্যরকম বোঝায়, এবং সেটা শুনতেও খারাপ লাগে। সেই জন্য আমরা সেটাকে নাউন পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন করিমের পরিবর্তে হলো হি, এবং যেমন রহিমার পরিবর্তে হলো সি। এভাবে আমরা নাউনের পরিবর্তে হি, সি, এরপর আরও যেসব প্রোনাউন আছে সেগুলো ব্যবহার করতে পারি। যেমন আই, উই, ইউ, দে, হি, সি, ইট, এগুলো হলো প্রোনাউনের অন্তর্ভুক্ত। এরপর যদি দেখি যে ভার্ব, ভার্ব মানে কি? ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হলো ভার্ব। এটা হলো চিনতে সবচেয়ে সহজ, যে ভার্ব হলো কোনো কিছু দ্বারা কোনো কিছু করা বোঝালেই বা ক্রিয়া সংগঠিত হলে সেটা হলো ভার্ব। এবং ভার্বের একটা উদাহরণ দেই, যেমন দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, এখানে প্লে মানে কি কোনো একটা কাজ সম্পাদিত হচ্ছে, সেজন্য এখানে প্লে হলো ক্রিয়া এবং এটা ভার্বের অন্তর্ভুক্ত।
এবং দে প্লে ফুটবল, দে প্লে চেস, এবং এরকম হি গোস টু স্কুল, এখানে গোস হলো এখানে গোসটা হলো ক্রিয়া বা ভার্ব। এরপর হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অনেকেই অ্যাডজেক্টিভ নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন যে অ্যাডজেক্টিভ কাকে বলে, অনেকেই চিনতে পারেন না। যে বড় কোনো প্যারাগ্রাফের মধ্যে যদি হঠাৎ করে বলা হয় যে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ কোথায়, তখন অনেকেই বলতে পারেন না। তো অ্যাডজেক্টিভ হলো যে নাউন বা নাউনের স্থলবর্তী এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। যেমন নাউন বা কোনো, যেমন নাউন ধরলাম একটা, যে হি, এখানে হি একটা নাউন, বা হি এর পরিবর্তে যা বসে বা নাউন ইকুইভ্যালেন্ট যাই বসুক না কেন, নাউনের দোষ, গুণ, ত্রুটি বোঝায়। যেমন হি ইজ রিচ ম্যান, যেমন হি ইজ এ রিচ ম্যান, এখানে সে একজন ধনী মানুষ। এখানে কি সে একজন মানুষ, যদি অ্যাডজেক্টিভ বাদ দিই তাহলে শব্দটা দাঁড়ায় হি ইজ ম্যান, হি ইজ এ ম্যান, তাহলে সে একজন মানুষ। কিন্তু এখানে যে শব্দটা আছে হি, এই নাউন বা নাউনের ইকুইভ্যালেন্টটার দোষ, গুণ, ত্রুটি বা কোনো একটা গুণ বুঝিয়েছে, যে সে শুধুমাত্র একটা মানুষই নয়, সে একজন ধনী মানুষ এবং বিত্তশালী মানুষ, এটা বুঝিয়েছে। এরকম দোষ, গুণ, ত্রুটি, অবস্থা, যেমন এরপর যদি বোঝাই, এরপর যদি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই যে দিস ইজ এ ব্লু পেন, দিস ইজ এ ব্লু পেন, এটা একটা হলো নীল রঙের কলম। তো এটা যদি অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা যদি বাদ দিতে হলো অর্থটা দাঁড়ায় এটা একটা কলম। তো এটা একটা কলম, কিন্তু এটা এটা যদি ধরি যে দিস ইজ এ রেড পেন, এটা একটা লাল কলম, এটা শুধু একটা কলম নয়, এই যে লাল শব্দটা, এটা হলো নাউনের দোষগুণটা বোঝাচ্ছে, বা নাউনটাকে কোনো একটা অর্থ প্রদান করছে। যেমন এটা একটা লাল কলম, এটা শুধুমাত্র একটা কলম না। তখন এটাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শুধু আরও বলতে হয় তাহলে হি হ্যাজ মাচ মানি, তো এটা ধরি হি হ্যাজ মাচ মানি, তাহলে তার আরেকটা যদি লিখি হি হ্যাজ মাচ মানি, তাহলে তার হি হ্যাজ মানি, তার কাছে টাকা আছে, কিন্তু হি হ্যাজ মাচ মানি কি, তার কাছে একটু বেশি টাকা আছে। তাহলে এখানে যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালো সেটাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো কোনো কিছুর অবস্থাকে বিকৃত করে বা অন্য কোনো অর্থ প্রদান করে, মানে অর্থের আধিক্য প্রদান করে থাকে। এরপর হলো অ্যাডভার্ব, হলো নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব সেন্টেন্স বা পার্টস অফ স্পিচকে নির্দেশ করে থাকে। অ্যাডভার্ব কি, নাউন বা প্রোনাউন ছাড়া যে সকল পার্টস অফ স্পিচের প্রকারভেদ রয়েছে, যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য অ্যাডভার্ব সেন্টেন্স বা পার্টস অফ স্পিচকে নির্দেশ করে থাকে। এর যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে হি ওয়াক্স স্লোলি, এখানে ওয়াক্সটা হলো ভার্ব, তাহলে সে হাঁটে। এখানে এই ভার্বটাকে সম্বোধন করে আরেকটা বুঝিয়েছে যে স্লোলি, সে শুধুমাত্র হাঁটেই না, সে ধীরে হাঁটে, বা হি ওয়াক্স ফাস্ট, মানে সে দ্রুত হাঁটে। এরপর যদি আরেকটা উদাহরণ, যে ইউ আর ভেরি স্যাড, ইউ আর ভেরি স্যাড, তো ইউ আর স্যাড মানে তুমি একটু দুঃখী, কিন্তু তুমি কতটুকু দুঃখী, তুমি অনেক দুঃখী, যে ভেরি দ্বারা বোঝায় অনেক। এখানে ভেরিটা হলো অ্যাডভার্ব, আর এখানে স্লোলিটাও অ্যাডভার্ব, আর ওয়াক্স হলো এখানে ভার্ব। এরপর হলো প্রিপোজিশন। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে সকল নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে, সেটাই হলো প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি, প্রি হলো পূর্বে, আর পজিশন হলো অবস্থান। তাহলে প্রিপোজিশন হলো নাউন বা প্রোনাউনের পূর্বে যেটা বসে,
এবং পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের অপর কোনো ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক প্রদান করে বা সংযোগ প্রদান করে। যেমন যদি উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে উদাহরণ হলো দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে বইটা টেবিলের উপর আছে। এখানে অন শব্দটা হলো প্রিপোজিশন। এখন প্রিপোজিশনটা অনটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কোনো সেন্টেন্স তৈরি করানো হয় না বা সেন্টেন্সের কোনো অর্থ বোঝায় না। তাই প্রিপোজিশন ছাড়া সেন্টেন্সের কিন্তু সঠিক অর্থ পাওয়া যায় না। এরপর হলো কনজাংশন। কনজাংশন দ্বারা কি বোঝায়? কনজাংশন হলো যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটাই হলো কনজাংশন। সম্পর্ক স্থাপন করা বোঝাতে এখানে বোঝায় যে বিভিন্ন সংযোগকারী শব্দ প্রদান করে, যেমন অ্যান্ড। এখন যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে অমিত অ্যান্ড মেহেদি আর টু ব্রাদার্স। যেমন অমিত অ্যান্ড মেহেদি আর টু ব্রাদার্স। এখানে অমিত এবং মেহেদি হলো দুই ভাই। তাহলে অমিত এবং মেহেদি এটা হলো দুইটার মধ্যে সংযোগ। এই অ্যান্ডটা হলো কনজাংশন। এই দুইটার মধ্যে দুই বা ততোধিক ওয়ার্ড মানে এক বা একাধিক শব্দের সাথে ফ্রেজ বা ক্লজের সাথে সংযোগ স্থাপন করে। এখন অনেকেই ফ্রেজ কি সেটা জানতে চাইবেন, যে ফ্রেজ কি? ফ্রেজ তো চিনি না। এখন ফ্রেজ হলো সাবজেক্ট ও ফিনিট ভার্ব থাকে না। যে সকল শব্দ সমষ্টির মধ্যে সাবজেক্ট বা ফিনিট ভার্ব থাকে না, পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়, সেটাই হলো ফ্রেজ। ফ্রেজ মানে একটা শব্দ, যে একটা শব্দের অংশ। যেমন ওয়াক ফাস্ট, আনলেস ইউ মিস দ্য ট্রেন। বা এটা জায়গা নেই, তাই লিখতে পারলাম যে আনলেস ইউ মিস দ্য ট্রেন। এখন তুমি যদি জোরে না হাঁটো তাহলে তুমি ট্রেনটা মিস করবে। এখানে এই যে দুইটা শব্দ, যে ওয়াক ফাস্ট এটা একটা হলো ফ্রেজ, এবং মিস দ্য ট্রেন এটা হলো আরেকটা ফ্রেজ। তাহলে যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে সেটাই হলো কনজাংশন। এবং ক্লজ কি? অনেকে ক্লজও বললাম না, কিন্তু ক্লজ হলো ফ্রেজের উল্টা। যে ফ্রেজের মধ্যে সাবজেক্ট ও ফিনিট ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট আর ফিনিট ভার্ব থাকে এবং এটা সেন্টেন্সের একটা অংশরূপে ব্যবহৃত হয়ে থাকে। এটা কিন্তু ক্লজ কিন্তু আলাদা নয়। ফ্রেজ যেমন আলাদা একটা অর্থ, আলাদা আলাদা একটা করে সেন্টেন্স একসাথে বসে, কিন্তু যেমন ওয়াক ফাস্ট আনলেস ইউ মিস দ্য ট্রেন এরকম হয়, কিন্তু ক্লজ আলাদা হয়। ক্লজটা হলো একটা সেন্টেন্সের অংশরূপে ব্যবহৃত হয়, মানে একটা সেন্টেন্স এই সেন্টেন্সের একটা অংশরূপে ব্যবহৃত হবে। কিন্তু ফ্রেজ হলো আলাদা 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 সেন্টেন্স এখানে একটা অর্থ প্রদান করে থাকে। তাহলে কনজাংশন নিয়ে আমাদের কনজাংশন সম্পর্কে জানতে পারলাম, যে কনজাংশন হলো দুইটা ওয়ার্ডের মধ্যে, দুইটা এক বা একাধিক শব্দের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। এরপর হলো আমরা দেখব হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো যে ওয়ার্ড মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে বলা হয় থাকে ইন্টারজেকশন। মনের আকস্মিক একটা ভাবাবেগ সেটাকে প্রকাশ করে, তাই হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন যেমন ধরি আমরা একটা উদাহরণ দিই। এটা হলো একটা ইন্টারজেকশন, মানে কি এখানে আলাস দ্বারা কি একটা আকস্মিক কোন একটা ভাবাবেগ, মনের একটা আকস্মিক ভাব এটাকে প্রকাশ করেছে, এটাই হলো ইন্টারজেকশন। যে ওয়ার্ড মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে সেটাকে ইন্টারজেকশন বলা হয়ে থাকে। তাহলে এখানে নাউনের একটা ক্লাসিফিকেশনের শর্ট টেকনিক, আমরা অনেকেই নাউনের ক্লাসিফিকেশন বা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন মনে রাখতে পারি না বিভিন্ন কারণে। নাউনের ক্লাসিফিকেশন অনেকে ভুলে যায়। এখন একটা শর্ট টেকনিক আমি তৈরি করছি, এটা দেখলে আপনাদের এটা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনাদের আর নাউনের ক্লাসিফিকেশন ভুলে যাবেন না। যেমন নাউনের দুইটি অংশ হয়, একটা হলো অ্যাবস্ট্রাক্ট, একটা হলো কংক্রিট।
অ্যাবস্ট্রাক্ট এবং কংক্রিট হয়, এবং এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। এবং কমন নাউনকে আবার 2 ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তো এখানে অ্যাবস্ট্রাক্টের এ এবং কংক্রিটের সি যদি আমরা নিই তাহলে এসি, তাহলে এই নাউন এর ক্লাসিফিকেশন মনে রাখার শর্তটি হলো এসি পরিমাণ মাত্রায় কম কুল করে থাকে। এসি এখন বর্তমানে যে গরম সেই হিসেবে এটা কাজে লাগে, যে এসিও বর্তমানে গরমের সাথে পেরে উঠতে পারে না, যে এসি পরিমাণ মাত্রায় কম কুল করে। তাহলে অ্যাবস্ট্রাক্টরে এবং কংক্রিটে সি। এরপর হলো পরিমাণ কি, পরিমাণ হলো প্রো, যা প্রপার নাউন, পরিমাণের প্রো। এরপর মাত্রায় হলো ম্যাটেরিয়াল নাউন, আর কম হলো কমন নাউন, আর কুল হলো কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন। তারপর এটাও আমরা কমন নাউন তো 2 ভাগ, এটা ভুলে যেতে আর সমস্যা হবে না যে কমন নাউন 2 প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এই দুটাকে বেশি হচ্ছে। এরপর হলো প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রোনাউন হলো সম্ভবত 8 প্রকারের মতো। এগুলো হলো পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক এবং রেসিপ্রোকাল প্রোনাউন। আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নাউন প্রোনাউন নিয়ে এবং পার্টস অফ স্পিচের 8 প্রকার, যে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ এটা হলো আমার ইউটিউবের প্রথম ভিডিও। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা লাইক করেন তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব। বাই।